হ্যালো, নমস্কার অ্যান্ড ওয়েলকাম। তো চলো আজকে আমরা সেট 10 নিয়ে চলে এসেছি, ঠিক আছে? আমাদের যে রিভিশন থ্রু এমসিকিউ চলছিল পলিটির, সেখানে আমরা সেট 10 নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে? চলো শুরু করা যাক। ইন দ্য ইন্ডিয়া, দ্য ওথ অফ দ্য সেক্রেটারি টু ইউনিয়ন মিনিস্টার ইজ অ্যাডমিনিস্ট্রেড বাই হুম। তাহলে ইউনিয়ন মিনিস্টার্স যারা আছে তাদের যে ওথ এবং অ্যাফার্মেশন সেটা কার দ্বারা অ্যাডমিনিস্টার করা হবে? সেটা আমাদের অ্যাডমিনিস্টার করা হবে প্রেসিডেন্টের দ্বারা। As per Article 75 clause 1, as per Article 75 clause 1 কি বলা হচ্ছে না, the Prime Minister of India will be appointed by the President and the Council of Minister will be appointed by the President on the advice of the Prime Minister। অর্থাৎ প্রাইম মিনিস্টারের অ্যাডভাইসে প্রেসিডেন্ট হচ্ছে বাকি ইউনিয়ন মিনিস্টারদের অ্যাপয়েন্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া এটা হবে না, এটা অ্যাডভাইসে অ্যাপয়েন্ট করবেন হচ্ছে প্রেসিডেন্ট। কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া যদি আমি দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের আর্টিকেল 142-তে কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেলের কথা বলা আছে। এবং বর্তমানে আমরা যদি কম্পিউটার অডিটর জেনারেল পোস্টে যিনি আছেন তিনি হচ্ছেন সঞ্জয় মূর্তি। সঞ্জয় মূর্তি, ওকে, একবার ভালো করে লিখে দিচ্ছি, এটা সঞ্জয় মূর্তি, ঠিক আছে? আচ্ছা, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এটা অনেকবার আলোচনা করেছে, এখন আছেন বি আর গাভাই, জাস্টিস বি আর গাভাই। ভূষণ রামকৃষ্ণ গাভাই হচ্ছে বর্তমান চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আছেন, ওকে। চলো, while dividing any questions relating the disqualification of a member of parliament, the president shall obtain the opinion of, অর্থাৎ কোনো মেম্বারের যদি ডিসকোয়ালিফিকেশনের কথা বলা হয় তাহলে প্রেসিডেন্ট কার কথা শুনবেন? প্রেসিডেন্ট শ্যাল অবটেন দ্য ওপিনিয়ন অফ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, স্পিকার অফ দ্য লোকসভা। আচ্ছা, যদি ডিসকোয়ালিফিকেশনের কথা আসে তাহলে প্রেসিডেন্ট অবশ্যই কার কথা শুনবেন? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কথা শুনবেন। এটা কত নম্বর আর্টিকেল এটা বলা আছে? এটা বলা আছে আর্টিকেল 103 ক্লজ 2-তে এই ব্যাপারটা বলা আছে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আগেই বলেছি, এটা বি আর গাভাই আছেন। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যদি আমরা দেখি, সুপ্রিম কোর্টের যে আর্টিকেল, অর্থাৎ আর্টিকেল 124 ক্লজ 1-এ চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কথাই বলা আছে। অর্থাৎ বলা আছে দেয়ার শ্যাল বি এ সুপ্রিম কোর্ট কনসিস্ট অফ এ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যান্ড আদার জাজেস। আচ্ছা, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া যদি আমি দেখি তাহলে এটা হচ্ছে আর্টিকেল 76-এ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার কথা বলা আছে। এবং বর্তমানে আমাদের যদি অ্যাটর্নি জেনারেল দেখি তাহলে তিনি আছেন হচ্ছে আর ভেঙ্কটরামানা। আর ভেঙ্কটা রামানা বর্তমানে আছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। স্পিকার অফ লোকসভা আছেন। স্পিকার অফ দ্য লোকসভার যদি আর্টিকেল ধরি তাহলে আর্টিকেল 93-তে স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার অফ লোকসভার কথা বলা আছেন। এবং বর্তমানে আছেন আমাদের ওম বিড়লা মহাশয়। ওম বিড়লা মহাশয় আমাদের প্রেজেন্ট স্পিকার অফ দ্য লোকসভা আছেন, ওকে। দ্য ফার্স্ট স্পিকার অফ লোকসভা ওয়াজ, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? অর্থাৎ 1951-এ যখন ইলেকশন হয়, 1951 1952-তে, তখনকার যে লোকসভা গঠন হয় তার স্পিকার কে ছিলেন? তখনকার স্পিকার ছিলেন গণেশ বাসুদেব মাভালাঙ্কার, অর্থাৎ জিভি মাভালাঙ্কার ওয়াজ দ্য ফার্স্ট স্পিকার অফ লোকসভা। এখানে ইম্পর্টেন্ট পার্সোনালিটির মধ্যে জিএস ধিলন যদি দেখো, ইনি হচ্ছেন আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ যে ছিল সুভাষচন্দ্র বসুর, সেই আইএনএর মেম্বার ছিলেন হচ্ছে জিএস ধিলন, ঠিক আছে? আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট ফেল ইনটু দ্য ক্যাটাগরি অফ দ্য এক্সিকিউটিভ ফাংশনস অফ দ্য প্রেসিডেন্ট? এর মধ্যে কোনটা প্রেসিডেন্টের এক্সিকিউটিভ ফাংশনের মধ্যে পড়ে না? হি অ্যাপয়েন্টস দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড আদার মিনিস্টার্স, এটা এক্সিকিউটিভ ফাংশন, এটা হচ্ছে আর্টিকেল 75 ক্লজ 1-এ বলা আছে। হি অ্যাপয়েন্টস দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ডিটারমাইন্স হিজ রিমিউনারেশন, এটাও বলা আছে আমাদের আর্টিকেল 76 ক্লজ 1-এ। হি ক্যান প্রমালগেট অর্ডিন্যান্স হোয়েন পার্লামেন্ট ইজ নট ইন সেশন, এটা বলা আছে আর্টিকেল 123-তে অর্ডিন্যান্স জারি করার পাওয়ার। হি অ্যাপয়েন্টস দ্য ক্যাগ সিইসি অ্যান্ড আদার ইলেকশন কমিশন, এটা অবশ্যই বলা আছে, আমরা আগেই বলেছি। যদি এটা হচ্ছে আর্টিকেল 124-এর ক্লজগুলো, এগুলো বলা আছে, ঠিক আছে? এবার এর মধ্যে প্রমালগেট অর্ডিন্যান্স হোয়েন পার্লামেন্ট ইজ নট ইন সেশন, এটা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ ফাংশন নয়, এখানে কিন্তু এক্সিকিউটিভ ফাংশনের কথা বলা আছে। এটা প্রেসিডেন্টেরই একটা ফাংশন, বাট নট এক্সিকিউটিভ ফাংশন। এটা কি ফাংশন? এটা একটা লেজিসলেটিভ ফাংশন,
লেজিসলেটিভ ফাংশন। কেন লেজিসলেটিভ ফাংশন? না, অর্ডিন্যান্স মানে কি? অর্ডিন্যান্স কথার অর্থই হচ্ছে টেম্পোরারি অ্যাক্ট। অর্ডিন্যান্স মানেই হচ্ছে আমাদের টেম্পোরারি অ্যাক্ট, মানে হঠাৎ কোনো যদি আউটব্রেক আসে বা হঠাৎ কোনো আইনের দরকার হয়েছে কিন্তু পার্লামেন্ট সেশনে নেই, সেই সময় প্রেসিডেন্ট এই অর্ডিন্যান্সটা জারি করতে পারেন এবং এটার আয়ু কতদিন হয়? এটার আয়ু হচ্ছে আমাদের 6 মান্থস। 6 মান্থস এই অর্ডিন্যান্সটা থাকতে পারে সর্বোচ্চ। ঠিক আছে, চলো। দ্য ডেফিনেশন অফ মানি বিল ইজ গিভেন ইন হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোথায় ডেফিনেশন অফ মানি বিলের কথা বলা আছে? ডেফিনেশন অফ মানি বিল এটার কথা বলা হচ্ছে আমাদের আর্টিকেল 110, অর্থাৎ আর্টিকেল 110-এ হচ্ছে ডেফিনেশন অফ মানি বিলের কথা বলা আছে। বাকি আর্টিকেল যদি আমরা দেখি তাহলে আর্টিকেল 56, আর্টিকেল 56-এ কি বলা আছে? না, আর্টিকেল 56-এ হচ্ছে আমাদের প্রেসিডেন্টের টেনিওরের কথা বলা আছে, টেনিওর অফ দ্য প্রেসিডেন্ট। আর্টিকেল 10-তে কি বলা আছে? মানে টার্ম অফ দ্য অফিস যেটাকে বলা হচ্ছে, সেই টার্ম অফ দ্য অফিসের কথা হচ্ছে আমাদের আর্টিকেল 56-এ বলা আছে। আর্টিকেল 108-এ কিসের কথা বলা আছে? জয়েন্ট সিটিং এর কথা বলা আছে। জয়েন্ট সিটিং, যেটা আমাদের অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। জয়েন্ট সিটিং অর্থাৎ যদি লোকসভা এবং রাজ্যসভার মধ্যে কোনো বিল নিয়ে একটা ডেডলক সৃষ্টি হয়, তখন সেই ডেডলকটা কিভাবে রিজলভ হবে? জয়েন্ট সিটিং এর মাধ্যমে। জয়েন্ট সিটিং কে ডাকবেন? জয়েন্ট সিটিং ডাকবেন হচ্ছে প্রেসিডেন্ট। ঠিক আছে, আর জয়েন্ট সিটিং প্রিসাইড করবেন কে? প্রিসাইড করবেন হচ্ছে আমাদের স্পিকার অফ দ্য লোকসভা। স্পিকার অফ দ্য লোকসভা ইনি কিন্তু প্রিসাইড করবেন, কিন্তু ডাকবেন আমাদেরকে প্রেসিডেন্ট। লোকসভা, ওকে। আর জয়েন্ট সিটিং এর আর্টিকেল 108 বললাম, জয়েন্ট সিটিং আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে। অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে আমাদের জয়েন্ট সিটিং নেওয়া হয়েছে। ঠিক আছে, আর্টিকেল 356, আর্টিকেল 356 খুবই ফেমাস একটা আর্টিকেল। এটা হচ্ছে প্রেসিডেন্ট রুল। ইমার্জেন্সির ক্ষেত্রে যে প্রেসিডেন্ট রুল বলে আমরা যেটাকে জানি, সেটার কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ স্টেটে যদি কনস্টিটিউশনাল মেশনারি ঠিকঠাক না থাকে, কনস্টিটিউশনাল মেশিনারি মেশিনারি যদি স্টেটের ক্ষেত্রে ভায়োলেট হয়, স্টেটের ক্ষেত্রে যদি ভায়োলেট হয়, তাহলে গভর্নর প্রেসিডেন্টকে স্টেটে প্রেসিডেন্ট রুল জারি করার অ্যাপ্রুভাল দিতে পারেন বা কি বলবো, প্রস্তাব দিতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে আর্টিকেল 356 এর মাধ্যমে, এটা ইমার্জেন্সির একটা প্রভিশন বলতে পারো। আচ্ছা, the constitution authorizes the president to make provision for discharge of the duties of the governor in extraordinary circumstances under কোন আর্টিকেলের মাধ্যমে? এটা 160, আর্টিকেল 160-এর মাধ্যমে এটা করা হয়। বাকি আর্টিকেলগুলোর মধ্যে যদি ইম্পর্টেন্ট আর্টিকেল দেখি তাহলে আর্টিকেল 165 ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে আমাদের অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেটের কথা বলা আছে। অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেটের কথা হচ্ছে এখানে বলা আছে। বাকি আর্টিকেল 162 অতটা ইম্পর্টেন্ট নয়, জেনে রাখতে পারো। এক্সটেন্ট অফ এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য স্টেটের কথা এখানে বলা আছে। আর আর্টিকেল 310 টেনিওর অফ দ্য অফিস অফ পারসনস সার্ভিং দ্য ইউনিয়ন ওর স্টেটের কথা হচ্ছে আর্টিকেল 310-এ বলা আছে, মানে 310-এ বলা আছে। আর 162 এই দুটো অতটা ইম্পর্টেন্ট নয়, আর্টিকেল 165টা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেটের কথা বলা আছে। আর 160-তে আমাদের প্রেসিডেন্ট যে প্রভিশন মেক করতে পারে গভর্নরের এক্সট্রাঅর্ডিনারি ডিসচার্জের জন্য, সেটার কথাই এখানে বলা আছে। আচ্ছা, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ প্রোক্লামেশন অফ ইমার্জেন্সি ইন দ্য ইয়ার অফ 1975? 1975-এর আমাদের প্রাইম মিনিস্টার কে ছিলেন? প্রাইম মিনিস্টার ছিলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী তখন হচ্ছে আমাদের ইমার্জেন্সি জারি করেন তিনি, আন্ডার আর্টিকেল 352 ন্যাশনাল ইমার্জেন্সি জারি হয়েছিল এখানে। ঠিক আছে, তো ন্যাশনাল ইমার্জেন্সি জারি হয়েছিল, তখনকার যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি হচ্ছেন ফখরুদ্দিন আলী আহমেদ। ইনি 1974 থেকে প্রেসিডেন্ট হিসেবে ছিলেন। এর আগের প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে ভিভি গিরি। ভিভি গিরি আগে ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তারপর ডক্টর জাকির হোসেন মারা যান, তখন তিনি অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করেন, তারপর রেজিগনেশন দেন, তারপর আবার তিনি প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড হন। ওকে,
আচ্ছা, হু অ্যামাং দ্য ফলোয়িং হ্যাড দ্য শর্টেস্ট টেনিওর অ্যাজ দ্য ইন্ডিয়ান প্রেসিডেন্ট? আচ্ছা, শর্টেস্ট টেনিওর হচ্ছে আমাদের ডক্টর জাকির হোসেনের সবচেয়ে শর্টেস্ট টেনিওর। আচ্ছা, প্রতিভা দেবী সিং পাটিল, ইনি হচ্ছেন আমাদের 13th প্রেসিডেন্ট, যিনি হচ্ছেন আমাদের ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট। ওকে। আচ্ছা, জাকির হোসেন হচ্ছে আমাদের শর্টেস্ট টেনিওর। জাকির হোসেন হচ্ছে মারা যান কিসে? ডাই ইন হার্নেস, মানে অন ডিউটি থাকাকালীন মারা যান, অর্থাৎ অ্যাজ এ প্রেসিডেন্ট থাকাকালীন তিনি কিন্তু মারা যান। আর প্রণব মুখার্জি হচ্ছে আমাদের ফার্স্ট বেঙ্গলি প্রেসিডেন্ট, ইনি হচ্ছেন 14th প্রেসিডেন্ট। ওকে। আচ্ছা, হ্যাঁ এইগুলোই। চল। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচড? এদের মধ্যে কোনটা কারেক্টলি ম্যাচ করছে না? ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট, আর্টিকেল 54, এটা ঠিক আছে। এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন, আর্টিকেল 53, এটাও ঠিক আছে। ম্যানার অফ দ্য ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট, এটা হচ্ছে আমাদের আর্টিকেল 55-এ বলা আছে। আর্টিকেল 55-এ ম্যানার অফ দ্য ইলেকশন অফ দ্য প্রেসিডেন্টের কথা বলা আছে। আর্টিকেল 57-এ, আর্টিকেল 57-এ হচ্ছে রি ইলেকশনের কথা বলা আছে, প্রেসিডেন্টের যে রি ইলেকশন সেইটার কথা বলা আছে হচ্ছে আর্টিকেল 57-এ। ওকে। ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট হচ্ছে আর্টিকেল 61-এ বলা আছে। আর্টিকেল 60 যদি দেখি তাহলে ওথের কথা বলা আছে। আচ্ছা, মাঝখানে একটা আর্টিকেল আমাদের বাদ থেকে আছে, আর্টিকেল 56, যেটাতে হচ্ছে টেনিওর অফ দ্য অফিস বা টার্ম অফ দ্য অফিস, টার্ম অফ দ্য অফিস অফ দ্য প্রেসিডেন্টের কথা বলা আছে এটাতে। দ্য চেয়ারম্যান অফ Rajya Sabha ইজ, চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা ইজ দ্য লিডার অফ অপোজিশন, একদমই নয়। নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, নয়। দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আচ্ছা, চেয়ারম্যান অফ রাজ্যসভা ইজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া উইল অ্যাক্ট as the ex officio chairman of Rajya Sabha. Vice President of India will act as the ex officio chairman of Rajya Sabha. Ex officio chairman অফ রাজ্যসভা, এটা হচ্ছে দুটো আর্টিকেল বলা আছে। একটা হচ্ছে আর্টিকেল 64, যেহেতু 63-তে আমাদের ভাইস প্রেসিডেন্ট কথা বলা আছে। আর একটা আর্টিকেল হচ্ছে আর্টিকেল 89 সাবক্লজ 1-এ এটা বলা আছে। ঠিক আছে, আর্টিকেল 89 সাবক্লজ 1-এও সেম কথা বলা আছে যে দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া উইল অ্যাক্ট অ্যাজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা। ভাইস প্রেসিডেন্ট ক্যান রিজাইন এনি টাইম ফ্রম হিজ অফিস বাই অ্যাড্রেসিং দ্য রেজিগনেশন লেটার, কার কাছে? না, এটা হচ্ছে আমাদের প্রেসিডেন্টের কাছে। এটা ভাইস ভার্সা, অর্থাৎ প্রেসিডেন্ট যদি রেজিগনেশন দিতে চান তাহলে ভাইস প্রেসিডেন্টকে দিবেন, আর ভাইস প্রেসিডেন্ট যদি রেজিগনেশন দিতে চান তাহলে প্রেসিডেন্টকে দিবেন। এবং এইটা কোথায় বলা আছে? ভাইস প্রেসিডেন্ট যদি রিজাইন করতে চান তাহলে প্রেসিডেন্টকে দেবেন, এটা হচ্ছে আর্টিকেল 67 সাবক্লজ এতে বলা আছে। সাবক্লজ এতে হচ্ছে এটা বলা আছে। ওকে। who held the office of the vice president of India for 2 consecutive terms, দুটো কনজিকিউটিভ টার্মসের জন্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কে ছিলেন? এটা ছিলেন হচ্ছে আমাদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এনার টেনিওর হচ্ছে 1952 থেকে 1962, আবার 1962 থেকে 1967, দুবার ইনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে থেকেছেন। আরেকজন ছিলেন আমাদের মোহাম্মদ হামিদ আনসারি। হামিদ আনসারি, ইনি অনেক পরে, ইনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দুবার টেনিওর সার্ভ করেছেন, 2007 থেকে 2017, 2007 থেকে 2017 অবধি। ঠিক আছে, হামিদ আনসারি আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন হচ্ছে আমাদের সেকেন্ড প্রেসিডেন্ট। ফার্স্ট প্রেসিডেন্ট হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি দুটো টেনিওর অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে ছিলেন, তারপরে এসছেন আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণন। ওকে। which of the following article deals with the which of the following article deals with the appointment of the prime minister of India? প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্টের কথা কত নম্বর আর্টিকেলে বলা আছে? আর্টিকেল 75 যদি ক্লজের কথা বলা হয়, ক্লজ 1-এর কথা বলা আছে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য প্রাইম মিনিস্টার। 356-এ কিসের কথা বলা আছে? 356-এ আমাদের হচ্ছে যেটা হচ্ছে আমাদের প্রেসিডেন্ট রুলের কথা বলা আছে ইমার্জেন্সির মধ্যে। প্রেসিডেন্ট রুল, 3 ধরনের ইমার্জেন্সি আমাদের দেখা যায়, একটা হচ্ছে 352 ন্যাশনাল ইমার্জেন্সি, এনি লিখে দিচ্ছি। 356 যেটা হচ্ছে আমাদের প্রেসিডেন্ট রুল, পিআর। আর একটা হচ্ছে 360, এটা হচ্ছে আমাদের ফিনান্সিয়াল ইমার্জেন্সি। 3 ধরনের ইমার্জেন্সি আমাদের দেখা যায়।
ওকে, তার মধ্যে এই ন্যাশনাল ইমার্জেন্সি আমাদের তিনবার লাগু হয়েছে, একটা হচ্ছে 1961, একটা হচ্ছে 1971, আর একটা হচ্ছে 1975। তিনবার লাগু হয়েছে আমাদের ন্যাশনাল ইমার্জেন্সি। ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি আমাদের এখন অবধি লাগু হয়নি। আর প্রেসিডেন্ট রুল বিভিন্ন স্টেটের ক্ষেত্রে বিভিন্নবার অনেকবার করে লাগু হয়েছে। ওকে, আচ্ছা, আর্টিকেল 32 হচ্ছে রিট পিটিশনের কথা বলা আছে, অর্থাৎ রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজের কথা এখানে বলা আছে, যে কারোর যদি কনস্টিটিউশনাল রাইটস ভায়োলেট হয়, সরি ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হয়, তাহলে সে আর্টিকেল 32 এর মাধ্যমে সুপ্রিম কোর্টে যেতে পারবে। আর আর্টিকেল 348-এ কিসের কথা বলা আছে? আর্টিকেল 348-এ হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ দ্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্টের ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে। হাইকোর্ট অ্যান্ড বিল এবং অ্যাক্ট, বিল অ্যান্ড অ্যাক্টস, এই চারটের হচ্ছে ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে। ল্যাঙ্গুয়েজের কথা আমাদের হচ্ছে আর্টিকেল 348-এ বলা আছে। ওকে, চলো নেক্সট। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি ইমপিচড বাই, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কার দ্বারা ইমপিচ হবে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে ইমপিচ করতে পারে হচ্ছে আমাদের পার্লামেন্ট। এই ইমপিচমেন্টের আর্টিকেল কত? আর্টিকেল 61। আর্টিকেল 61-এর মাধ্যমে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে হচ্ছে ইমপিচ করা যায়, পার্লামেন্ট হচ্ছে এটাকে ইমপিচ করতে পারে। এর জন্য ফার্স্টে একটা নোটিশ জারি করতে হবে, যেই নোটিশে আইদার হাউসের 1/4 একটা ভোটিং থাকবে। সেই 1/4 ভোটিংয়ের মাধ্যমে টোটাল মেম্বার অফ দ্য আইদার হাউস এই নোটিশটাকে সাইন করবে। তারপরে হচ্ছে 2/3 মেজরিটি অফ এজ হাউসে সব টোটাল মেম্বার্সের দ্বারা এটা পাস করাতে হবে। তারপরে একটা ইনভেস্টিগেশন হবে, তারপরে প্রেসিডেন্টকে ইমপিচ করা যায়। এবং প্রেসিডেন্ট একমাত্র একটা গ্রাউন্ডেই ইমপিচ হতে পারেন, সেই গ্রাউন্ডটা হচ্ছে কনস্টিটিউশনাল ভায়োলেশন। কনস্টিটিউশনাল ভায়োলেশনের ক্ষেত্রে আমাদের প্রেসিডেন্টকে ইমপিচ করা যায়। চলো, হু ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হোয়েন দ্য অ্যান্টি ডিফেকশন বিল ওয়াজ ফার্স্ট? প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া কে ছিলেন যখন অ্যান্টি ডিফেকশন বিল পাস হয়? অ্যান্টি ডিফেকশন বিল কবে পাস হয়? 1985-এ পাস হয় বাই 52nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 52তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অ্যান্টি ডিফেকশন বিল পাস হয়, যেটা হচ্ছে আমাদের স্কেডিউল যদি বলি, কত নম্বর শিডিউলে এটা আছে? 10th, 10 নম্বর শিডিউলে এটা আছে। এটা হচ্ছে তখন আমাদের যিনি প্রাইম মিনিস্টার ছিলেন তিনি হচ্ছেন রাজীব গান্ধী। চলো, the first non-congress government at the center was led by, ফার্স্ট নন কংগ্রেস গভর্নমেন্ট যদি দেখি, জয়প্রকাশ নারায়ণ, মোরারজি দেশাই। মোরারজি দেশাই গভর্নমেন্ট, বিজেপি যে পার্টি, সেই বিজেপি পার্টির গভর্নর ছিলেন 1977-এ, 1977-এ এটা হচ্ছে ক্ষমতায় আসেন। আফটার দ্য ইমার্জেন্সি, অর্থাৎ ইমার্জেন্সি প্রভিশন শেষ হলো, ইলেকশন হলো, যেটাতে হচ্ছে ইন্দিরা গান্ধী ছিলেন, ওখানে হারিয়ে মোরারজি দেশাই নেক্সট আমাদের প্রাইম মিনিস্টার হন। তারপরে এসছেন হচ্ছে চৌধুরী চরণ সিং, ইনি হচ্ছেন এসছেন 1979-এ, মোরারজি দেশাইয়ের পরে। ঠিক আছে, আচ্ছা। আর অটল বিহারী বাজপেয়ী আরও পরে 1996, 1998-এ এনার সময় হচ্ছে আমাদের পোখরান টেস্ট হয়েছিল, স্মাইলিং বুদ্ধা। ঠিক আছে, চলো। আচ্ছা, দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স ইজ কালেকটিভলি রেসপন্সিবল টু হুইচ অফ দ্য ফলোয়িং? কাউন্সিল অফ মিনিস্টার্স কার কাছে রেসপন্সিবল? কাউন্সিল অফ মিনিস্টার ইজ কালেকটিভলি রেসপন্সিবল টু দ্য লোকসভা, লোকসভার কাছে রেসপন্সিবল। এটা কোথায় বলা আছে? এটা হচ্ছে আর্টিকেল 75 সাবক্লজ 3-তে বলা আছে। আর্টিকেল 75 সাবক্লজ 3-তে বলা আছে কাউন্সিল অফ মিনিস্টার্স উইল বি কালেকটিভলি রেসপন্সিবল টু দ্য লোকসভা, লোকসভার কাছে এরা কালেকটিভলি রেসপন্সিবল। ওকে, which constitutional amendment has limited the number of central ministers to 15% of the total number of Lok Sabha? এটা হচ্ছে 91st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003। 2003 সালে হচ্ছে যে মেম্বারশিপ সেটা হচ্ছে 15%-এ কমিয়ে আনা হয়। এটা কততে জায়গা দেওয়া হয়? আর্টিকেল যদি আমি দেখি, আর্টিকেল 75 ক্লজ 1 ক্লজ 1A, ঠিক আছে, সাবক্লজ 1A-তে হচ্ছে এটাকে জায়গা দেওয়া হয়। এটা হচ্ছে আর্টিকেল 2003 সালে 91st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটা হয়। The Prime Minister and other ministers of Indian Union are appointed by the President under dash of the
কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হচ্ছে প্রাইম মিনিস্টার এবং আদার মিনিস্টার, এটা দুবার হয়ে গেছে কোশ্চেনটা। এটা অ্যাপয়েন্টমেন্ট হয় বাই আন্ডার আর্টিকেল 75 ক্লজ 1 এর দ্বারা, ঠিক আছে। ক্লজ 1 এর দ্বারা এটা অ্যাপয়েন্টমেন্ট হয়। 79-এ হচ্ছে আমাদের কি আছে, কনস্টিটিউশন অফ পার্লামেন্টের কথা বলা আছে, যে পার্লামেন্ট কাকে কাকে নিয়ে তৈরি হবে। পার্লামেন্টে থাকবে প্রেসিডেন্ট, থাকবেন, আচ্ছা কাউন্সিল অফ স্টেটস থাকবেন, কাউন্সিল অফ স্টেটস থাকবেন, যেটা হচ্ছে আমাদের রাজ্যসভা এবং আমাদের লোকসভা, ঠিক আছে। লোকসভা এই তিনটে নিয়ে আমাদের যে পার্লামেন্ট গঠিত তার কথা হচ্ছে আর্টিকেল 79-এ বলা আছে। বাকি 70, 85 এতটা ইম্পর্টেন্ট আর্টিকেল নয়। চলো, হু অ্যাডভাইস দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন লিগ্যাল ম্যাটার্স। লিগ্যাল ম্যাটার্সের ক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে কে অ্যাডভাইস করে, তিনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, যার আর্টিকেল হচ্ছে 76। দেয়ার শুড বি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, ইনি হচ্ছেন আমাদের লিগ্যাল অ্যাডভাইসার অফ দ্য গভর্নমেন্ট। চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট নয়, চেয়ারম্যান ল কমিশন নয়, না অফ দ্য অ্যাবাভ তো নয়। ঠিক আছে, চলো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান, টাটা।